ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ কি এবার সরাসরি এক মহাযুদ্ধের রূপ নিতে যাচ্ছে, নাকি পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার টেবিলে মিলবে সমাধানের পথ? একদিকে ইরানে ফাত্তা-3 হাইপারসনিক মিসাইলের গর্জন, অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর করুণ দশা। সব মিলিয়ে বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির মানচিত্র। খবর সংযোগের আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা দেখাবো কেন এই মুহূর্তটি পুরো বিশ্বের জন্য এক টার্নিং পয়েন্ট এবং কেন খোদ ইউরোপ এখন ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। পুরো সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনা নিরসনে আজ পাকিস্তানে এক গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য একটি ধ্বংসাত্মক যুদ্ধ এড়াতে এই বৈঠককে বিশ্ব রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। আলোচনার টেবিলে আজ নির্ধারিত হবে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এই অঞ্চলে কি শান্তি সুবাতাস বইবে, নাকি পরিস্থিতি আরও ভয়াবহ সংঘাতের দিকে মোড় নেবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আজকের এই বৈঠকের সিদ্ধান্তই বদলে দেবে বিশ্ববাসী একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ দেখবে, নাকি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসবে। সবার দৃষ্টি এখন পাকিস্তানের এই শান্তি আলোচনার ফলাফলের দিকে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাও স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করতে হলে দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। প্রথমটি হলো লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং দ্বিতীয়টি হলো ইরানের জব্দকৃত অর্থ ফেরত দেওয়া। গালিবাফের মতে দুই পক্ষ আগে একমত হওয়া সত্ত্বেও এই বিষয়গুলো এখনো বাস্তবায়িত হয়নি, যা আলোচনার পথে বড় বাধা। যুক্তরাষ্ট্রকে সাইদ খাতিববাজদেহের হুঁশিয়ারি। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিববাজদেহ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, লেবাননে ইসরায়েলি হামলা চলমান থাকা অবস্থায় শান্তি আলোচনা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রকে এখন যুদ্ধ অথবা যুদ্ধবিরতি যে কোনো একটি বেছে নিতে হবে। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র একই সাথে ইসরায়েলকে মদদ দেবে আবার শান্তি আলোচনা করবে, এমন দ্বিচারিতা বা একই সাথে ফেক রাখা এবং খাওয়া চলবে না। লেবানন কি যুদ্ধবিরতির আওতায়? ইরান ও পাকিস্তান দাবি করছে সম্প্রতি ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত ছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করে বলছে লেবানন এই চুক্তির আওতায় নেই। এই অস্পষ্টতার মধ্যেই গত বুধবার লেবাননে ইসরায়েলি হামলায় 3 শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের দাবি, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এসব যানবাহন সামরিক কাজে ব্যবহার করছিল, যদিও এর কোনো প্রমাণ তারা দিতে পারেনি। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা এক গুরুত্বপূর্ণ মুহূর্তে ইরানের প্রতিনিধিদের ইসলামাবাদে উড়িয়ে আনলো পাকিস্তান। তবে এই সফরটি ছিল নজিরবিহীন নিরাপত্তায় ঘেরা। প্রতিনিধিদের বহনকারী বিমানটির সুরক্ষায় পাকিস্তান বিমান বাহিনীর অত্যাধুনিক রাডার সিস্টেম ও শক্তিশালী যুদ্ধ বিমানের একটি বিশেষ বহর ব্যবহার করা হয়েছে। আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে পাকিস্তান এমন কঠোর পদক্ষেপ নিয়েছে। মধ্যস্থকারী হিসেবে পাকিস্তানের এই সক্রিয় ভূমিকা এবং আকাশপথে উচ্চ পর্যায়ে সুরক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। মূলত শান্তি আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদের সম্ভাব্য হামলা বা নাশকতা থেকে রক্ষা করতে এই এয়ার প্রোটেকশন প্রদান করা হয়। এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে পাকিস্তানের একটি বড় কূটনৈতিক ও সামরিক তৎপরতা হিসাবে দেখা হচ্ছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে অবস্থিত অন্তত 1 ডজন মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা 1 ডজন না, এটা সবগুলাই হয়েছে। 27টার মধ্যে প্রায় 25 থেকে 26টাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে বাহরাইন, কাতার ও কুয়েত সহ 6টি দেশে থাকা এই ঘাঁটিগুলো এখন প্রায় বসবাসের অনুপযোগী। বিশেষ করে বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরটি এতটাই ক্ষতিগ্রস্ত যে সেখানে পুনরায় কার্যক্রম শুরু করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্লেষকদের ধারণা, মার্কিন ঘাঁটিগুলো ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আড়াল করতে সংশ্লিষ্ট দেশগুলো এই এলাকার ছবি বা ভিডিও ধারণের নিষেধাজ্ঞা জারি করেছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক লিঞ্চের মতে গত 1 মাসে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন আধিপত্যের অবকাঠামোকে
কার্যত অকেজো করে দিয়েছে, যার ফলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশল এখন বড় ধরনের ঝুঁকির মুখে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের 41তম দিনে ইরান অন্তত 6,413টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে 7টি আরব দেশকে লক্ষ্যবস্তু করেছে। আনাদোলুর প্রতিবেদক বরাতে জানা গেছে, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 7 এপ্রিল মঙ্গলবার 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও হামলার ধারা পুরোপুরি থামেনি। এমনকি যুদ্ধবিরতির প্রথম ও দ্বিতীয় দিনেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। যুদ্ধবিরতির মধ্যেও হামলার পরিসংখ্যান। শান্তি চুক্তির প্রাথমিক পদক্ষেপ হিসেবে যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পরও হামলার যে হিসাব পাওয়া গেছে, প্রথম দিন বুধবার ইরান মোট 141টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে আরব আমিরাতে 52টি, বাহরাইনে 37টি, কুয়েতে 28টি, কাতারে 7টি এবং সৌদি আরবে 14টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্য করা হয়, মানে সেখানে আক্রমণ করা হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাহরাইনের কুয়েতকে লক্ষ্য করে আরও 10টি ড্রোন নিক্ষেপ করা হয়। ইরানের বক্তব্য হচ্ছে, শুক্রবার 10 এপ্রিল ইরান এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে এবং জানিয়েছে তারা যুদ্ধবিরতি শুরুর পরে তারা কোনো হামলা চালায়নি। ইরান বলেছে, হামলা চালানো হলে তা আনুষ্ঠানিকভাবে অবশ্যই জানানো হতো। 41 দিনের সামগ্রিক ক্ষয়ক্ষতির চিত্র। সংঘাতের শুরু পর থেকে বিভিন্ন দেশ তাদের আকাশ সীমায় যে পরিমাণ হামলা প্রতিহত বা লক্ষ্য করেছে তার একটি তালিকা যদি আপনারা দেখতে পাবেন, তাহলে দেখা যাবে যে ইরানে ছোড়া ম্যাক্সিমাম ক্ষেপণাস্ত্র আর ড্রোন তারা ইন্টারসেপ্ট করতে পারেনি। এই জন্য তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে এই দেশটি। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় 563টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে 537টি ব্যালিস্টিক এবং 2256টি ড্রোন হামলা করা হয়েছে এই দেশটির উপর। কুয়েতি সেনাবাহিনী জানিয়েছে তারা 369 ক্ষেপণাস্ত্র এবং 848টি ড্রোনের হামলার শিকার হয়েছে। সৌদি আরবে অন্তত 104টি ক্ষেপণাস্ত্র ও 916টি ড্রোন হামলার মুখে পড়েছে। বাহরাইন ধ্বংস করা হয়েছে 194টি ক্ষেপণাস্ত্র ও 515টি ড্রোন। কাতার ও জর্ডান, কাতার লক্ষ্য করে 227টি ক্ষেপণাস্ত্র ও 111টি ড্রোন, সাথে 2টি যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে। জর্ডানের দিকে লক্ষ্য করায় হামলা করা হয়েছে 291টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ওমান সবচেয়ে কম হামলার শিকার হয়েছে ওমান, সেখানে মাত্র 19টি ড্রোন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জবাবে ইরান শুধু আরব দেশগুলো নয়, বরং ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের উপর কঠোর সীমাবদ্ধতা ও ইরানি মুদ্রায় টোল দেওয়ার নিয়ম জারি করেছে দেশটি। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান একটি কার্যকর 10 দফা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের ভিত্তিতে এখন দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির আলোচনা চলছে, যা এই অঞ্চলের উত্তেজনা প্রশমনে বড় ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এই 41 দিনের সংঘাতে ইতিমধ্যে 3000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। চিত্রটি বেশ ভয়াবহ। অভিযোগ রয়েছে, যুদ্ধের শুরুর দিকেই আমেরিকা ইরানের মিনাব স্কুলের আক্রমণ চালিয়ে শিশুদের প্রাণহানি ঘটিয়েছে এবং ইরানে প্রায় 700 স্কুল ধ্বংস করা হয়েছে। এমনকি সিজফায়ার ঘোষণার পরও ইসরায়েল যখন লেবাননের ইতিহাসের অন্যতম বর্বরোচিত হামলা চালিয়েছে এবং ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছে, তখন ইরান ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। হরমুজ প্রণালী বন্ধের হুমকির বাইরে তারা সরাসরি আমেরিকান সম্পদ বা ইসরায়েলি ভূখণ্ডে এমন কোনো হামলা করেনি যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। এই বিপরীতে বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিচ্ছে প্রকৃত আগ্রাসন কার পক্ষ থেকে আসছে, সেটা আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে। ইউরোপের পরিবর্তনশীল অবস্থান ও কূটনৈতিক তৎপরতা। ইসরায়েলের এই আগ্রাসী নীতির কারণে অনেক বিবেকবান ইউরোপীয় দেশ এখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যদিও তাদের অবস্থান প্রায় পরিবর্তনশীল, তবুও বর্তমানের স্টেটমেন্টগুলো স্পষ্টতই ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে। আমেরিকা ছাড়া লেবাননে ইসরায়েলি হামলার পক্ষে বর্তমানে খুব বেশি কাউকে দেখা যাচ্ছে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো শুরু থেকে লেবাননকে সিজ ফায়ারে অন্তর্ভুক্ত করার উপর জোর দিচ্ছেন। একই সুরে কথা বলছেন যুক্তরাজ্যের
ফরেন সেক্রেটারি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও। শান্তি স্থাপনার চেষ্টা ও আঞ্চলিক অস্থিরতা। শান্তি বজায় রাখার প্রচেষ্টায় স্পেন তেহরানে তাদের দূতাবাস পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে, যা একটি ইতিবাচক বার্তা। এদিকে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে শান্তির পথে ফেরার ইঙ্গিত দিলেও নেতানিয়াহুর অনড় অবস্থানের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের পক্ষ থেকে ন্যাটোর ইউরোপীয় দেশগুলোকে গ্রিনল্যান্ড দখলের মতো হুমকি দেওয়াকে অনেক বিশ্লেষক তার রাজনৈতিক অসহায়ত্বের বহিঃপ্রকাশ হিসাবে দেখছেন। এই যুদ্ধবিরতির মাঝে ইরান বিশ্বের দ্রুততম হাইপারসনিক মিসাইল ফাত্তা-3 উন্মোচন করে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 25 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম, যা বর্তমান বিশ্বের যে কোনো সামরিক প্রযুক্তির জন্য একটি বিস্ময়কর সংখ্যা। এর অভাবনীয় গতি এবং অত্যাধুনিক ম্যানুভারেবিলিটি বা দিক পরিবর্তনের ক্ষমতা একে বর্তমানের সমস্ত পরিচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। সামরিক বিশ্লেষকদের মতে ফাত্তা-3 একটি প্রকৃত গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে, বিশেষ করে ইসরায়েলি সুপরিচিত আয়রন ডোম বা আমেরিকার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই অবিশ্বাস্য গতির কাছে অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা এবং লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা এই ক্ষেপণাস্ত্রকে এক অপ্রতিদ্বন্দ্বী অস্ত্রে পরিণত করেছে। এই উদ্ভাবনের ফলে মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন ইরান সফলভাবে আমেরিকার দীর্ঘদিনের সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং নিজেদের অঞ্চলের এই অবিসংবেদিত পরাশক্তিতে রূপান্তরিত করেছে। অনেকে বলছে ইরান এখন চতুর্থ মহাশক্তি। ওয়াশিংটন সহ পশ্চিমা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই প্রযুক্তির মোকাবেলায় বর্তমানে কোনো তাৎক্ষণিক সমাধান খুঁজে পাচ্ছেন না, যা ইরানকে কৌশলগতভাবে অনেকটা এগিয়ে দিয়েছে। এদিকে ইরানের সাম্প্রতিক অভিযানগুলো বিশ্লেষণ করে দেখা যায় তাদের ক্ষেপণাস্ত্রের অ্যাকুরেসি আগের চেয়ে অনেক বেড়েছে। এটার পিছনে অবশ্যই রাশিয়া ও চীনের অবদান রয়েছে। তাদের স্যাটেলাইট শেয়ারিং তারা দিচ্ছে, রিয়েল টাইম দিচ্ছে। এই কারণে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়লেও বড় আকারে অবকাঠামো গুড়িয়ে দেওয়ার মতো বিধ্বংসী ক্ষমতার অভাব এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ইসরায়েলি হামলায় যেখানে বহুতল ভবন মুহূর্তে ধসে পড়ে, সেখানে ইরানি মিসাইলের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলক সীমিত। আধুনিক যুদ্ধে কেবল লক্ষ্যবস্তুতে পৌঁছানোই শেষ কথা নয়, বরং আঘাতের পর কাঙ্ক্ষিত ধ্বংসযজ্ঞ নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ এবং ইরান সেটাতেই কাজ করছে। বাংকার বাস্টার ও রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্ভাবনা। আমেরিকার GBU-57 বাংকার বাস্টার বিশ্বের অন্যতম শক্তিশালী সমরাস্ত্র। এর বিশেষত্ব হলো এটি কয়েকশো ফুট শক্তিশালী কংক্রিট ভেদ করে মাটির গভীরে গিয়ে বিস্ফোরিত হতে পারে। কিন্তু গত জুনে নাতানজে নিক্ষিপ্ত এমন একটি অবিস্ফোরিত বোমা যদি ইরানের হাতে পড়ে থাকে, তবে তা তাদের জন্য এক অভাবনীয় সুযোগ। মার্কিন এই প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারলে ইরান তাদের দীর্ঘ 30 বছরের গবেষণার ফসল বিনামূল্যে আয়ত্ত করতে পারবে, বিশেষ করে এর সম্মুখভাগের ধাতব গঠন এবং বিশেষ মিশ্রণ, যা প্রচণ্ড ঘর্ষণীয়, গলে যায় না। স্মার্ট ফিউজ ও কারিগরি চ্যালেঞ্জ। একটি সফল বাংকার বাস্টারের প্রাণ হলো এর স্মার্ট ফিউজ। এটি নিশ্চিত করে যে বোমাটি যেন উপরে আঘাত লাগার সাথে সাথে বিস্ফোরিত না হয়ে নির্দিষ্ট গভীরতায় পৌঁছানোর পর সক্রিয় হয়। ইরান যদি এই প্রযুক্তিতে সফল হয়, তবে তারা তাদের 1.5 থেকে 2 টনের ওয়ারহেডগুলোতেও এই পদ্ধতি ব্যবহার করতে পারবে। যদিও মার্কিন বোমার ওজন 13.5 টন, কিন্তু ইরান যদি একে ক্ষুদ্র সংস্করণে রূপান্তর করতে পারে, তবে তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। ভূ রাজনীতি ও সামরিক সমীকরণের প্রভাব। এই প্রযুক্তি হাতে পেলে ইরান কৌশলগতভাবে অনেক এগিয়ে যাবে। বর্তমানে তাদের মিসাইলগুলো মূলত ভূপৃষ্ঠের স্থাপনার ক্ষতি করতে পারে, কিন্তু বাংকার বাস্টার প্রযুক্তি যুক্ত হলে তারা প্রতিপক্ষের মাটির নিচের কমান্ড সেন্টার, হ্যাঙ্গার বা গোলা বারুদের গুদাম লক্ষ্য করে নিখুঁত ও বিধ্বংসী হামলা চালাতে পারবে। আপনি ঠিকই ধরেছেন, ইরান পরিমাণগত দিক থেকে অনেক ক্ষেপণাস্ত্র তৈরি করলেও এখন সময় এসেছে গুণগত মান এবং ধ্বংস ক্ষমতা বাড়ানোর। এই প্রযুক্তির উৎকর্ষ আগামী দিনে মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য নির্ধারণ করবে। বন্ধুরা, সবশেষে একটি প্রশ্ন রেখেই আজকের বিশ্লেষণ শেষ করছি। ইরানের এই অভাবনীয় সামরিক উত্থান আর মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের এই নড়বড়ে অবস্থা কি নতুন এক বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে?
শান্তি আলোচনা কি আসলে সফল হবে, নাকি এটি কেবল এক বিশাল ঝড়ের পূর্বাভাস? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আন্তর্জাতিক রাজনীতির ভেতরে খবর সবার আগে পেতে খবর সংযোগের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।